আসসালামু আলাইকুম সবাইকে। তো দেখো আজকে আমরা কন্ট্রোল সিস্টেম অফ দ্য বডি এই টপিক আলোচনা করব। তো হিউম্যান বডি হ্যাজ থাউজেন্ডস অফ কন্ট্রোল সিস্টেম, মানে থাউজেন্ডস অফ কন্ট্রোল সিস্টেম আছে এবং এখানে কিছু ইনফরমেশন আমি সেটাই বলতেছি যে এর মধ্যে তোমার জেনেটিক যে কন্ট্রোল সিস্টেম আছে এটা আসলে মানে সবচেয়ে মানে ইন্ট্রিকেট বা একটু জটিল এই জেনেটিক কন্ট্রোল সিস্টেমটা। এছাড়াও বডিতে আরও অনেক ধরনের কন্ট্রোল সিস্টেম আছে। এখন দেখো জেনেটিক কন্ট্রোল সিস্টেমটা চ্যাপ্টার 3-তে তুমি পাবা, আলোচনা করছো এখানে আগে আমরা চ্যাপ্টার 3 যখন পড়বো। দেন মেনি আদার কন্ট্রোল সিস্টেম অপারেট উইথিন দ্য অর্গানস টু রেগুলার ফাংশনস অফ দ্য ইন্ডিভিজুয়াল পার্টস অফ দ্য অর্গানস, লাইক তোমার যেমন তোমার বডি টু কন্ট্রোল কমিউনিকেশন অ্যান্ড ইন্টার রিলেশনশিপস অ্যামং দ্য অর্গানস, মানে নিজেদের মধ্যে তোমার কন্ট্রোল এবং রিলেশনশিপ মেনটেন করতে। এই জিনিসগুলো হয়তো তোমরা বুঝতে পারছো। যেমন ফর এক্সাম্পল তোমার রেসপিরেটরি সিস্টেম আর নার্ভাস সিস্টেম মিলে তোমার কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন মেনটেন্স করতেছে, দেন লিভার অ্যান্ড প্যানক্রিয়াস মিলে গ্লুকোজ কনসেন্ট্রেশন মেনটেন করতেছে, দেন তোমার হাইড্রোজেন পটাশিয়াম মেনটেন করতেছে তোমার কিডনি। মানে এই জিনিসগুলো তোমার মেনটেন হইতেছে, এগুলো সব হলো এক ধরনের কন্ট্রোল সিস্টেম। মানে তুমি বুঝতে পারছো তোমার বডিতে অক্সিজেন লেভেল কতটুকু থাকবে, এটা একটা কন্ট্রোল সিস্টেম। কার্বন ডাইঅক্সাইড কতটুকু থাকবে, হিমোগ্লোবিন এর সাথে অক্সিজেনের যে কম্বিনেশন সেটা কিভাবে থাকতেছে, দেন তোমার বডির যে ইলেকট্রোলাইটগুলো সব কিছুই একটা কন্ট্রোল সিস্টেমের মধ্যে আছে। ঠিক আছে, তো এখন আমরা এই কন্ট্রোল সিস্টেমটা একটু দেখবো। প্রথমত আমি একটু তোমাকে হালকা পাতলা বেসিক কিছু ধারণা দিই। তো প্রথমত দেখো যে হোয়াট ইজ কন্ট্রোল সিস্টেম। তো নর্মালি কি কন্ট্রোল সিস্টেম ইজ এ মেকানিজম বাই হুইচ দ্য বডি রেগুলেটস ফিজিওলজিক্যাল ভেরিয়েবলস টু মেনটেন হোমিওস্টেসিস। হ্যাঁ, হোমিওস্টেসিসের একটা পার্ট এটা, যাতে মেনটেন করতে পারতেছে এই ব্লাড প্রেশার, টেম্পারেচার, লাইক হরমোন, এই জিনিসগুলো যেন মেনটেন্স হইতেছে ফিজিওলজিক্যাল ভেরিয়েবলস, ওই ফিজিওলজিক্যাল ভ্যালুর মধ্যে, ফিজিওলজিক্যাল মানের মধ্যে যেন এটা মেনটেন হইতেছে। এটাই মূলত কন্ট্রোল সিস্টেম। ঠিক আছে, এখন কন্ট্রোল সিস্টেমে তুমি দুটো টাইপ পাইতেছো, একটা হলো তোমার ফিড ব্যাক কন্ট্রোল সিস্টেম আর একটা তোমার ফিড ফরওয়ার্ড কন্ট্রোল সিস্টেম। এখন এই দুটো টাইপ আছে, এই দুটো মনে রাখিও। এখন আমরা যেটা পড়বো হলো তোমার ফিডব্যাক কন্ট্রোল সিস্টেমটা আমরা পড়বো। হোয়াট ইজ ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম, এই জিনিসটা আমরা একটু পড়বো এবং আজকে আমরা চেষ্টা করবো নেগেটিভ ফিডব্যাক যে সিস্টেমটা আছে সেটা পড়ার। তো দেখো হোয়াট ইজ ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম। In a feedback control system, the output of the system returns back to influence the activity of earlier components of the system. ঠিক আছে, ফিডব্যাক কন্ট্রোল সিস্টেমটা কি, তোমাকে যদি এক্সাম্পল ধরো তোমার এ বি সি তিনটা রেগুলেটরি কম্পোনেন্টস। ঠিক আছে, তো এটার মধ্যে সি সি জিনিসটা হলো তোমার আউটপুট, অর্থাৎ একটা সিস্টেমের আউটপুট। অর্থাৎ তোমার এ ধরো তোমার বি কি স্টিমুলেট করছে, বি ধরো তোমার সি কি স্টিমুলেট করতেছে এবং একটা আউটপুট তুমি পাইতেছো। ঠিক আছে, এরকম কিন্তু তোমার বডিতে এরকম আউটপুটগুলো আছে। যেমন ধরো তোমার হাইপোথ্যালামাস থেকে তোমার সিগন্যাল আসতেছে, দেন হাইপোথ্যালামাস থেকে তোমার তো কি তোমার টিআরএস রিলিজ হইতেছে, দেন এটা আবার টিএস মানে তোমার হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড কি টিএসএস কি স্টিমুলেট টিএসএস রিলিজ হইতেছে, যেটা আবার থাইরয়েড গ্ল্যান্ড থেকে আবার T3 T4 রিলিজে হেল্প করতেছে। মানে লাইক একটা উদাহরণ দিলাম, মানে এরকম একটা কন্ট্রোল সিস্টেম আছে। তো এরকম ভাবে সি সি আবার ফিডব্যাক যাবে। ঠিক আছে, এই সি জিনিসটা না, এই সি আবার ফিডব্যাক যায় তোমার এ কে হয়তো আবার স্টিমুলেট দেবে, অথবা তোমার বি কি স্টিমুলেট দিবে। ঠিক আছে, এ অথবা তোমার বি কি স্টিমুলেট দিবে, এ অথবা তোমার বি কে স্টিমুলেট দিবে। ঠিক আছে, এখন এই যে স্টিমুলেটটা দিচ্ছে এটা তোমার পজিটিভও হইতে পারে, আবার তোমার ঠিক আছে পজিটিভও হইতে পারে এবং নেগেটিভও হইতে পারে। এবং এই স্টিমুলেটরি প্রসেসের মাধ্যমে মূলত তোমার এই কন্ট্রোল সিস্টেমটা মেনটেনিং হইতেছে। যখন পজিটিভ সিস্টেমটা পাইতেছো তখন সেটাকে বলতেছে হলো তোমার পজিটিভ ফিডব্যাক মেকানিজম, এবং যখন নেগেটিভ সিগন্যাল যাইতেছে তখন হলো তোমার নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম এটাকে বলতেছে, নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল মেকানিজম বলতেছে। ঠিক আছে, এটা জাস্ট একটা তোমার মানে শর্টকাটে বোঝানোর জন্য আমরা এই জিনিসগুলো দেখলাম। যখন আমরা এক্সাম্পল দেখবো সেটা আমরা আরো ভালোভাবে দেখবো। ঠিক আছে, এক্সাম্পল এখন এই সংজ্ঞার মধ্যে তোমার জাস্ট মানে যেটা তোমাকে একটু ফোকাস দিতে হবে সেটা তোমার সিস্টেম রিটার্নস ব্যাক, মানে সি কিন্তু একটা আউটপুট, এটাই তোমাকে ব্যাক করে আবার আরেকটি স্টিমুলেশন দিচ্ছে, যাতে হয় সিগন্যালটা পজিটিভ হইতেছে নয় নেগেটিভ, যে কোনো একটা প্রসেসের মাধ্যমে ব্যাক করতেছে। ব্যাক করলে পরে তোমার এই কন্ট্রোল সিস্টেম হয় স্টপ হইতেছে নয় তোমার ইনডিউস হইতেছে, এই জিনিসগুলো হইতেছে। ঠিক আছে, এটা হলো একটা বেসিক ধারণা মানে ফিডব্যাক সম্পর্কে। হোয়াট ইজ ফিডব্যাক, ফিডব্যাক মানে ফিডব্যাক, সি তোমাকে একটা ফিডব্যাক দিচ্ছে। ঠিক আছে, এরকম একটা মেইনটেন্সেস হইতেছে। তো একটা এটার মধ্যে তোমার নেগেটিভ ফিডব্যাক মেকানিজম আছে আর হলো পজিটিভ ফিডব্যাক মেকানিজম আছে। এখন আমরা যেটা পড়বো হলো সেটা হলো তোমার নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। এখন তোমার বডির সব কিছুই কিন্তু তোমার মেইনলি নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমেই চলতেছে। অর্থাৎ এটা যদি তুমি পড়ো, অর্থাৎ many control system operate by negative feedback mechanism, তোমার বডির ম্যানি কন্ট্রোল সিস্টেম নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। মোস্ট অফ দ্য কন্ট্রোল সিস্টেম, যদি তোমাকে জিজ্ঞাসা করো মোস্ট অফ দ্য কন্ট্রোল সিস্টেম কোন মেকানিজমে চলতেছে, সেটা তোমার নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, হুইচ ক্যান বি এক্সপ্লেন বাই সাম হোমিওস্ট্যাটিক কন্ট্রোল সিস্টেম। ঠিক আছে, মানে একটা কন্ট্রোল সিস্টেম মেনটেন্সের মাধ্যমে আর কি নেগেটিভ ফিডব্যাক মেকানিজমটা আর কি চলতেছে। এটা হলো মূল কথা, তোমার বডিতে মূলত নেগেটিভ ফিডব্যাক মেকানিজমটাই
ভালোভাবে চলতেছে এবং পজিটিভ ফিডব্যাকও আছে। তবে এখন আমরা যেটা দেখবো সেটা তোমার নেগেটিভ ফিডব্যাক মেকানিজমটা। প্রথমত তোমার ডেফিনেশনটা দেখো, negative feedback mechanism is control system in which any deviation of physiological variable from its normal mean value. any deviation মানে any চেঞ্জ হইতেছে, ঠিক আছে? চেঞ্জ বলতে এটা এক্সেসিভ হইতে পারে, ডেফিসিয়েন্ট হইতে হয়তো বেশি হইতে পারে, কম হইতে পারে। ইনিশিয়েটস এ সিরিজ অফ রেসপন্সেস, ঠিক আছে? যখনই চেঞ্জ হইতেছে তখন একটা রেসপন্স সিরিজ প্রডিউস হইতেছে, দ্যাট অফস দ্য that opts the initial change and return the variable towards its normal level thereby maintaining homeostasis। যখন মানে রেসপন্সেসগুলো করতেছে কি, যে চেঞ্জিংগুলো আসতেছে বেশি হলে পরে রেসপন্সের মাধ্যমে জিনিসটা বাড়ায়া আবার নর্মালে আনতেছে, আবার যদি কমে যায় সেটা আবার মানে সরি, যদি বেশি হয় তবে সেটা আবার কমে নর্মালে আনতেছে, যদি কোনো কারণে যদি কমে যায় সেটা আবার বাড়ায়া মানে নর্মাল আনতেছে। এটা তো না, এক্সেসিভ বা ডেফিসিয়েন্ট মানে এটা তো বুঝিতেছে ইনিশিয়াল চেঞ্জেস অ্যান্ড রিটার্ন দ্য ভেরিয়েবল টুয়ার্ডস ইটস নর্মাল লেভেল দেয়ার বাই মেনটেনিং এর হোমোস্টেসিস, এবং এভাবে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমটা কাজ করতেছে নর্মালি। আর এর আগে মানে আমরা তোমাকে অবশ্যই দেখাইছিলাম যে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে, ঠিক আছে, একটা কন্ট্রোল ভেরিয়েবল মানে কি চেঞ্জ হইতেছে, কোন জিনিসটা হয়, ব্লাড প্রেশার চেঞ্জ হইতে পারে, উপর নিচ হইতে পারে, কার্বন ডাইঅক্সাইড লেভেল বা টেম্পারেচার বা আদার্স যে কোনো জিনিস, এগুলা তো একটা নর্মাল ভ্যালু আছে, ভ্যালুটাই যখন চেঞ্জ হয়ে যাইতেছে, ঠিক আছে, এই ভ্যালুটাই যখন চেঞ্জ হয়ে যাইতেছে তখনই তো তোমার সিগন্যাল যাইতেছে রিসেপ্টরে, হ্যাঁ কিছু একটা চেঞ্জ হয়েছে, দেন সিগন্যাল কন্ট্রোল সেন্টারে যাইতেছে, দেন কন্ট্রোল সেন্টার প্রসেসিং করে এফেক্ট প্রডিউস করতেছে, ওই তোমার যে অপোজিট অফ দ্য ইনিশিয়াল চেঞ্জ, মানে চেঞ্জটা আছে না সেই চেঞ্জের অপোজিট করতেছে, দেন তোমার জিনিসটা নর্মাল আসতেছে, দেন অটোমেটিক্যালি রিডিউসড অর স্টপ, অর্থাৎ সিস্টেমটা অটোমেটিক্যালি তোমার মেনটেন্স হইতেছে, হয় সেটা রিডিউস হচ্ছে না স্টপ করে দিচ্ছে ওই সিস্টেমটা। জিনিসগুলো আমরা এক্সাম্পলের মাধ্যমে আমরা আরও দেখবো, ভালোভাবে দেখবো। আপাতত জাস্ট একটু কথাবার্তাগুলো বোঝার চেষ্টা করো, জাস্ট কোনো রিসেপ্টর আছে, কন্ট্রোল সেন্টার আছে, ইফেক্টর আছে, ঠিক আছে, দেন নর্মাল আসতেছে, এই জিনিসগুলো আছে ফ্লো চার্টের মাধ্যমে দেখতে পারো। তোমার কোনো চেঞ্জ আসতেছে যখন রিসেপ্টরটা ডিটেক্ট করতেছে, কন্ট্রোল সেন্টারের ইনফরমেশনগুলো যাইতেছে, দেন একটা কন্ট্রোল সেন্টার থেকে একটা ইফেক্টর রেসপন্স আসতেছে, কারেকশন হইতেছে, দেন নর্মালে যাইতেছে, ঠিক আছে? এই জিনিসগুলো আমি আগেও দেখাচ্ছি, স্টিমুলাস সেন্সর কন্ট্রোল এফেক্টর রেসপন্স, ঠিক আছে? এই জিনিসগুলো আমি তোমাকে ওই বডি টেম্পারেচারের মাধ্যমে দেখাইছিলাম, এই সেম ফিগার দিয়ে দেখাইছিলাম, ঠিক আছে? এখন যদি তুমি বইয়ে যাও, বইয়ের থেকে তুমি পড়বা হলো তোমার এই জিনিসটা, অর্থাৎ তোমার কন্ট্রোল সিস্টেম মেকানিজম, এখানে মূলত নেগেটিভ কন্ট্রোল সিস্টেম মেকানিজমের কথাগুলো লেখা আছে। এখানে শুরুতে দেখো তোমার রেগুলেশন অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন ইন ইসিএফ, অর্থাৎ অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশনের মেকানিজমটা এখানে লেখা আছে, ঠিক আছে? এই জিনিসটা এখানে লেখা আছে। তো এটা যদি আমরা একটু সহজে দেখি, দেখো এখন তোমার বডিতে অক্সিজেন তো অবশ্যই লাগবে, তাই না? তোমার বডিতে মাস্ট অক্সিজেন লাগবে। অক্সিজেন হলো তোমার বডিতে এনার্জি প্রডিউসিং কেমিক্যাল রিঅ্যাকশনের জন্য অবশ্যই তোমার বডিতে মাস্ট লাগবে। সো এটার একটা কনসেন্ট্রেশন, একটা নর্মাল কনসেন্ট্রেশনও আমাদের মেনটেন্স করতে হবে, ঠিক আছে? একটা নর্মাল কনসেন্ট্রেশন আমাদেরকে মেনটেন্স করতে হবে। এখন অক্সিজেন তো তোমার বডিতে লাগবে, ঠিক আছে? তোমার এখানে অবশ্যই হিমোগ্লোবিনের একটা রোল আছে, কারণ তোমার যে রেগুলেশন, অক্সিজেন রেগুলেশন, কনসেন্ট্রেশন রেগুলেশন প্রসেস, এর মধ্যে হিমোগ্লোবিনের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়, এক কথা বলতে গেলে। সো দ্য রেগুলেশন ডিপেন্ডস মেইনলি অফ হিমোগ্লোবিন। এখন কি হইতেছে, যখন তোমার এখানে নর্মাল আমি সব কিছু বলে যাইতেছি, কিন্তু দেখো হোয়েন ব্লাড পাসেস থ্রু দ্য লাংস, কারণ এগুলো তুমি বুঝতে পারো, এই জন্য আমি ওইভাবে ফিগার অ্যাড করি নাই, তুমি এগুলো বুঝতে পারবে এই জন্য। তো দেখো পাসেস থ্রু দ্য লাংস, লাংসে যখন যাইতেছে হিমোগ্লোবিন বাইন্ডস উইথ অক্সিজেন, অক্সিজেনের সাথে হিমোগ্লোবিন বাইন্ড হইতেছে, অ্যান্ড অ্যাজ ব্লাড ফ্লোস, মানে যখন ক্যাপিলারিতে যাইতেছে, তোমাকে আমি বলছিলাম হিমোগ্লোবিন রিলিজ অক্সিজেন অ্যাকর্ডিং টু দ্য অক্সিজেন লেভেল ইন টিস্যু ফ্লুইড, ঠিক আছে? মানে যখন ক্যাপিলারিতে যাইতেছে, ক্যাপিলারিতে যখন যাইতেছে, ক্যাপিলারিকে এতক্ষণে হয়তো তোমরা বুঝে গেছো ক্যাপিলারি, দেন ক্যাপিলারির সাথে ইসিএফ আইসিএফ এর যে একটা রিলেশন আমি দেখাইছিলাম। তো যখন ক্যাপিলারিতে যাইতেছে ওইখানে হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে তো বাইন্ড করে আছে, তাই না? এখন এই হিমোগ্লোবিনটা অক্সিজেনটা রিলিজ করবে, কাকে রিলিজ করবে? তোমার সেলকে দিবে, যাতে সেল ওই মতো কাজ করতে পারে। কিন্তু সেলকে যে দিবে, এই যে দিবে এখন, মানে চাইলে তো ওইভাবে পাইতেছে না, এখন সেলের উপরে ডিপেন্ড করতেছে আদৌ কি সেলের অক্সিজেন দরকার কিনা, অক্সিজেন কি আদৌ সেলের দরকার কিনা, তার উপরে ডিপেন্ড করে তোমার এই অক্সিজেনটা রিলিজ হবে। সো এখানে বলছে হিমোগ্লোবিন রিলিজ অক্সিজেন অ্যাকর্ডিং টু দ্য অক্সিজেন লেভেল ইনসাইড দ্য টিস্যু ফ্লুইড, মানে ওই টিস্যু ফ্লুইড বা সেলের নিড অনুযায়ী তোমার এই অক্সিজেনটা দিবে, ঠিক আছে? তো এটাই বলতেছে অক্সিজেন রিলিজ মেকানিজম। এখন ইফ দ্য অক্সিজেন কনসেন্ট্রেশন ইন দ্য টিস্যু ফ্লুইড ইজ অলরেডি হাই, টিস্যু ফ্লুইড বলতে তোমার এই মানে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের কথা বলতেছে, ওখান থেকে তো তোমার আলটিমেটলি সেলেই যাবে, তাই না? তো আর কি একই কথা, কিন্তু এই মানে টিস্যু ফ্লুইড আর সেলের মধ্যে এত গোলমিল করার কোনো দরকার নাই, কারণ একই কথা, এখান থেকে অক্সিজেন তোমার সেলের ভিতরে যাবে, কারণ টিস্যু ফ্লুইডে অক্সিজেনের ওইভাবে কোনো ইউজ নাই, সেলের ভিতরে যায় ওখানে মেটাবলিজম প্রসেসে ইউজ হবে। সো এখন যদি দেখতেছে টিস্যু ফ্লুইডে অক্সিজেন অলরেডি হাই আছে, কারণ এখন ক্যাপিলারি থেকে তো প্রথমে তোমার এই টিস্যু ফ্লুইডে যাবে, এতদিন তো এটা বুঝছো, দেন আলটিমেটলি সেলে যাবে, ঠিক আছে? বাট টিস্যু ফ্লুইডে দেখতেছে অক্সিজেন অলরেডি এই জায়গায় হাই আছে, ঠিক আছে? এখন আমি যদি আঁকাই ফিগার আঁকাই, ধরো এটা তোমার ক্যাপিলারি,
ঠিক আছে, এটা ধরো ক্যাপিলারি, এটা ধরো একটা সেল, আর বাকি এরিয়াগুলো তুমি টিস্যু ফ্লুইড ধরো, বা ওই তো আমরা যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডগুলো ধরছি এটা ধরলাম। ঠিক আছে, এখন দেখো এই জায়গায় ধরো অক্সিজেন লেভেল অলরেডি হাই আছে। ওকে, তখন মানে এই সাইডে তোমার হিমোগ্লোবিনের সাথে তোমার যাইতে আছে, ব্লাড তো যাইতে আছে, তো ও দেখতেছে এখানে অক্সিজেন লেভেল হাই আছে, তার মানে কি টিস্যুতে আনা পরিমাণ অক্সিজেন আছে। এটা ঠিক আছে, এটা বুঝতে পারতেছে টিস্যুতে যখন টিস্যু সরি সেলের মধ্যে এনাফ পরিমাণ অক্সিজেন আছে, যখন লাগতেছে ও নিতে পারতেছে ইসিএফ থেকে, হতে ইসিএফ বলতে তোমার এই স্পেস থেকে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে যাইতে পারতেছে, এই জন্য বুঝতেছে ঠিক আছে এখন আপাতত কোনো অক্সিজেনের দরকার নেই, তো সেই ক্ষেত্রে অক্সিজেন রিলিজ করতেছে না। স্ট্রং কেমিক্যাল অ্যাফিনিটি, কারণ অক্সিজেনটা তখন হিমোগ্লোবিনের সাথে বাইন্ডেড, স্ট্রংলি বাইন্ডেড অবস্থায় থাকতেছে, কিন্তু যখন দেখতেছে যে অক্সিজেন কনসেন্ট্রেশন ইন দ্য টিস্যু ফ্লুইড ইজ লো, না যখন দেখতেছে যে এই ফ্লুইড অক্সিজেন কনসেন্ট্রেশন নিচে নেমে গেছে, মানে নাই, তাই না, নাই মানে এই সেলের ভিতরেও নাই, ঠিক আছে, অক্সিজেন কনসেন্ট্রেশন এই সেলের ভিতরেও নাই, তখন ও কি করতেছে, রিলিজ সাফিসিয়েন্ট অক্সিজেন অ্যাডিকুয়েট কনসেন্ট্রেশন, তখন এই অক্সিজেন এখান থেকে যে পাসগুলো হইতেছে ক্যাপিলারির মাধ্যমে, তো অনবরত চলতেছে, আমরা তো এর আগেও দেখছি সার্কুলেটরি প্রসেস অনবরত চলতেছে, তো তখন অক্সিজেনটা রিলিজ করতেছে, অ্যাডিকুয়েট অ্যামাউন্ট রিলিজ করতেছে, যাতে আলটিমেটলি সেল ওইটা নিয়ে ইউজ করতে পারতেছে। এটা হলো মূল কথা, মানে যখন নিড তখনই তোমাকে দিবে, তার আগে কখনোই দিবে না, এক্সেস তো দেওয়ার দরকার নাই, এটা ভালো, বডি এইভাবে জিনিসগুলো মেনটেন্স করতেছে। আর এখানে যে অক্সিজেন বাফারিং ফাংশন, মানে এখানে যে মেনটেন্সগুলো হইতেছে, এখানে তোমার হিমোগ্লোবিনের একটা রোল আছে, এই জন্য এটাকে বলতেছে অক্সিজেন বাফারিং ফাংশন অফ হিমোগ্লোবিন। ঠিক আছে, এটাই বলতেছে আর কি, বোঝার মধ্যে আর কি এইটুকুই তোমার রোল অফ হিমোগ্লোবিন। তুমি যদি বইয়ের মধ্যে দেখো তুমি এই জিনিসগুলো দেখতে পাবা, এখানে এগুলাই লেখা আছে, হিমোগ্লোবিন, দেন ব্লাড অ্যাজ পাসেস থ্রু দ্য টিস্যু ক্যাপিলারিজ, হিমোগ্লোবিন because of its own strong chemical affinity of oxygen does not release oxygen into tissue fluid, too much oxygen already there, যদি টিস্যু ফ্লুইড টু মাস থাকে, মানে ওই সেম কথাবার্তায়। ঠিক আছে, এই জন্য এটাকে বলতেছে অক্সিজেন বাফারিং ফাংশন অফ হিমোগ্লোবিন। ঠিক আছে, তুমি জাস্ট এটুকু একবার রিডিং দেবা, দেখবা ইনশাল্লাহ বুঝতে পারবা। দেন তারপর দেখো কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন ইন দ্য এক্সট্রা সেলুলার ফ্লুইড। ঠিক আছে, আমি যে এই জিনিসগুলো পড়তেছি এটা কিন্তু বইয়ের থেকেই, ঠিক আছে, বইয়ের তুমি এখান থেকে কিন্তু পড়াইতেছি, এগুলা কিন্তু এক্সাম্পল অফ দ্য কন্ট্রোল সিস্টেম, মেইনলি নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের এক্সাম্পল। ঠিক আছে, নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের। এখন রেগুলেশন অফ কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন কিন্তু মেনটেন হইতেছে। এখন কার্বন ডাইঅক্সাইড ইজ দ্য মেজর ইন প্রোডাক্ট অফ দ্য অক্সিডেটিভ রিয়াকশন ইন দ্য সেলস, তোমার সেল অনবরত অক্সিডেটিভ রিয়াকশন ঘটতেছে এবং এখানে অনবরত কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হইতেছে, এবং এটা তোমার বডির জন্য কখনোই ভালো না। অ্যাকুমুলেট ইন দ্য টিস্যু ফ্লুইডস, ইফ কার্বন ডাইঅক্সাইড ওয়ার অ্যালাউড টু অ্যাকুমুলেট ইন দ্য টিস্যু ফ্লুইডস, এনার্জি প্রডিউসিং রিয়াকশনস অফ দ্য সেলস উড সিজ, মানে বন্ধ হয়ে যেতে পারে। মানে এক কথা বলতে একটু মনে রাখো, কার্বন ডাইঅক্সাইড তোমার বডির জন্য কখনোই ভালো না, এবং এটাকে কখনোই অ্যাকুমুলেট হওয়া যাবে না, তোমার বডিতে এক্সেসিভ পরিমাণে কখনোই অ্যাকুমুলেশন হওয়া যাবে না। ঠিক আছে, এটাকে আমাদেরকে বডি থেকে রিমুভ করতে হবে। এখানে আস্তে আস্তে তোমার রেসপিরেটরি সিস্টেম। ঠিক আছে, এখানে রোল অফ রেসপিরেটরি সিস্টেম, যখনই কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন অফ দ্য এক্সট্রা সেলুলার ফ্লুইড রেগুলেটেড হইতেছে, তখন রেসপিরেটরি সেন্টারটা অ্যাক্টিভেটেড হইতেছে, অ্যান্ড ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন ইন ব্লাড স্টিমুলেটস রেসপিরেটরি সেন্টার। ঠিক আছে, রেসপিরেটরি সেন্টারকে স্টিমুলেট করতেছে। এগুলো আমরা যখন রেসপিরেটরি সেন্টারটা আলাদাভাবে পড়বো, তখন দেখবো আরও আমরা ডিটেলস এই জিনিসগুলো জানতেছি। যখন রেসপিরেটরি সেন্টার অ্যাক্টিভেটেড হয়ে যেতেছে, দেখতেছে এক্সেস পরিমাণ কার্বন ডাইঅক্সাইড তোমার বডিতে হয়ে গেছে, র্যাপিড অ্যান্ড ডিপ ব্রেথিং, বেশি বেশি তোমার ব্রিথিং হইতেছে, তার কারণে এক্সেস কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু বডি থেকে রিমুভ হয়ে যাইতেছে। আরও প্রসেস আছে, আরেকটা প্রসেস আছে, ওটাও আমি একটু পরে দেখাবো। দেন রিমুভাল অফ এক্সেস পরিমাণ কার্বন ডাইঅক্সাইড তোমার বডি থেকে রিমুভ হয়ে যেতেছে, এটা হলো মূল কথা। ঠিক আছে, এটা এই এক্সাম্পলটা এখানে আর কি লেখা আছে, দেখবা যে এই যে তোমার মাস ডেফিসিয়েন্ট হয়ে দেন অ্যাকুমুলেট ইন টিস্যু ফ্লুইডস, অর্থাৎ এক্সেস পরিমাণ কার্বন ডাইঅক্সাইড অ্যাকুমুলেট হলে পরে রিয়াকশনস অফ দ্য সেল উড সিজ, বন্ধ হয়ে যেতে পারে। দেন হায়ার দেন নর্মাল কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন দ্য ব্লাড এক্সাইটস দ্য রেসপিরেটরি সেন্টার এক্সাইট করতেছে, দেন ব্রিথিং র্যাপিডলি হইতেছে, যার ফলে তোমার এক্সেস কার্বন ডাইঅক্সাইড বডি থেকে রিমুভ হয়ে যেতেছে। ঠিক আছে, এটা তোমার বইয়ের থেকে দেখালাম। দেন বইয়ের আরেকটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল হলো তোমার রেগুলেশন অফ আর্টেরিয়াল ব্লাড প্রেশার। ঠিক আছে, রেগুলেশন অফ আর্টেরিয়াল ব্লাড প্রেশার, রেগুলেশন অফ আর্টেরিয়াল ব্লাড প্রেশার, এই জিনিসটা কিন্তু একটু ইম্পর্টেন্ট আছে, তো এটা একটু দেখো। এগুলা ব্লাড প্রেশার রেগুলেশন প্রসেসও আমরা কিন্তু যখন আবার পড়বো, ব্লাড প্রেশার রেগুলেশন তোমার বই আছে, মানে আরো ডিপ, যখন চ্যাপ্টার মেবি কত তোমার 23-24 দিকে এটা আরো ভালোভাবে দেওয়া আছে। তো আপাতত বইয়ের এখানে যতটুকু লেখা আছে আমরা ততটুকুই মধ্যে সীমাবদ্ধ থাকি, বেশি ডিটেলসে যাবো না, এখানে জাস্ট যা লেখা আছে ওইগুলাই আমি জাস্ট বুঝাই দিচ্ছি। আচ্ছা, তার আগে তো বুঝতে পারতেছো এগুলা কিন্তু সবই নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে হইতেছে। ঠিক আছে, নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে কিন্তু হইতেছে, কারণ তোমার বডি টিস্যু ফ্লুইডে যদি এক্সেস পরিমাণ অক্সিজেন থাকে, তাহলে সেই ক্ষেত্রে তো তোমাকে অক্সিজেন রিলিজের দরকার হইতেছে না তোমার, তো সেই ক্ষেত্রে কিন্তু নেগেটিভ একটা মেকানিজমের মাধ্যমে এটা স্টিমুলেটেড হইতেছে, তো এখন অক্সিজেন দরকার হইতেছে না, যখন দরকার হইতেছে তখন রিলিজ হইতেছে। দেন তোমার এক্সেস পরিমাণ কার্বন ডাইঅক্সাইড যখন তখন বডিতে, তোমার যে এফেক্ট হিসেবে আমি সি বললাম না তখন, তো এক্সেস পরিমাণ কার্বন ডাইঅক্সাইড যখন বডিতে প্রডিউস হইতেছে, এক্সেস পরিমাণ কার্বন ডাইঅক্সাইড তোমার আবার ফিডব্যাক দিচ্ছে
না ভাই তোমার বডিতে এক্সেস হয়ে গেছে তোমার কার্বন ডাইঅক্সাইড, এটাকে যেভাবে হোক বাই করতে হবে। এটা কিন্তু নেগেটিভের মাধ্যমে হইতেছে, একটা ফিডব্যাকের মাধ্যমে। দেন রেসপিরেটরি সেন্টারটা স্টিমুলেট হইতেছে, দেন ব্রিথিং হইতেছে এক কথা, এবং কার্বন ডাইঅক্সাইডটা রিলিজ হয়ে যেতেছে। সো এগুলো কিন্তু নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে হইতেছে। এখন দেখো রেগুলেশন অফ আর্টেরিয়াল ব্লাড প্রেশার, সেমই তোমার আর্টেরিয়াল ব্লাড প্রেশার, এটা তোমার অনেক সিস্টেম আছে, ঠিক আছে। এর মধ্যে একটা র্যাপিড সিস্টেম হলো তোমার ব্যারো রিসেপ্টর সিস্টেম। তোমার ব্লাড প্রেশার রেগুলেশন আরও অনেক সিস্টেম পড়বা, কেমোরিসেপ্টর সিস্টেম পড়বা, দেন রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, আরও অনেক সিস্টেম আছে। বাট এখন আপাতত তোমার ব্যারো রিসেপ্টর সিস্টেমটা পড়বো। এখন ব্যারো রিসেপ্টর র্যাপিডলি অ্যাক্টিং কন্ট্রোল সিস্টেম ব্লাড প্রেশার রেগুলেশনের জন্য, ঠিক আছে। এখন ব্যারো রিসেপ্টর কই থেকে অবশ্য তোমরা জানো, এগুলো এক ধরনের স্পেশালাইজড নার্ভ সিস্টেম, এক ধরনের স্পেশালাইজড নার্ভ সিস্টেম, ঠিক আছে। তো এগুলো মূলত থাকতেছে ক্যারোটিড আর্টারিস এবং আর্টস অফ অ্যাortaর মধ্যে ব্যারোরিসেপ্টরগুলো থাকতেছে হার্টের। বলতে গেলে এই ফিগারটা দেখতে পারো, এই জিনিসগুলো এখানে থাকতেছে, ঠিক আছে। তো এখান থেকে আর কি যখন তোমার প্রেশার বাড়তেছে, অর্থাৎ যখন তোমার হয়ে দ্য আর্টেরিয়াল ফিগার, আমি ওইভাবে অ্যাড করিনি কারণ এগুলো আমরা আরও প্রসেসগুলো আরও ডিটেলসে দেখবো, আমরা আরও ডিটেলসে দেখবো। এখন হোমিওস্টেসিসের মধ্যে এই জিনিসগুলো আসলে এত ডিটেলসে বলাটা ওইভাবে মানে না, কারণ অনেক ডিটেলসে এমনিতে আমি বলতেছি, আরও ডিটেলসে বললে জিনিসগুলো এক হোমিওস্টেসিস নিয়ে দেখা যাবে যে আরও কত ঘন্টা আলোচনা করা লাগতেছে। তো যাক, এগুলো আমরা ডিটেলসে করবো, ঠিক আছে। বইয়ে আসছে আরও, ওইখানে আমরা আরও বেসিক্স আরও ভালোভাবে ডিটেলস আমি পড়বো। আমি জাস্ট তোমাকে নর্মালি বুঝাইতেছি, উপর দিয়ে বুঝাইতেছি, ঠিক আছে। এগুলো তোমরা বুঝতে পারবা যেহেতু তোমরা সার্কুলেশন প্রসেস মোটামুটি তোমরা জানো। তো হোয়েন আর্টারিয়াল ব্লাড প্রেশার রাইজেস অ্যাবভ, ধরো তোমার আর্টারিয়াল এক কথা তোমার ব্লাড প্রেশারটা বাইরে গেছে, ঠিক আছে। যখন ব্লাড প্রেশারটা বাইরে গেছে, তখন এই যে ব্যারো রিসেপ্টর আছে না, এখন ব্যারো রিসেপ্টর হলো স্ট্রেস রিসেপ্টর, নার্ভ সিগন্যাল স্ট্রেস রিসেপ্টর। ব্যারো রিসেপ্টর এগুলা সেন্স করতে পারতেছে, ঠিক আছে। ব্যারো রিসেপ্টর এগুলা সেন্স করতে পারতেছে যে ভাই তোমার বডির ব্লাড প্রেশারটা বাইরে গেছে, ব্যারো রিসেপ্টর এটা সেন্স করতে পারতেছে। ব্যারো রিসেপ্টর যখন সেন্স করতে পারতেছে, ব্যারো রিসেপ্টর সিগন্যাল পাঠাই দিচ্ছিল তোমার মেডুলাতে, ঠিক আছে। মেডুলাতে সিগন্যাল পাঠাই দিচ্ছে, ব্রেনের মেডুলাতে সিগন্যাল দাও। হুম, মনে রাখবা এই মেডুলাতে সিগন্যাল দিতেছে, তখন মেডুলা কি করতেছে, দেখতেছে যে হ্যাঁ তোমার ব্যারো রিসেপ্টর থেকে সিগন্যাল আসছে যে তোমার মেডুলাতে, তখন মেডুলা তোমার কি করতেছে, তোমার ভ্যাসোমোটর মেডুলা, তারপর ভ্যাসোমোটর সেন্টার যে আছে, যে ভ্যাসোমোটর সেন্টারটাকে ইনহিবিট করতেছে, ঠিক আছে। ইনহিবিট করতেছে হলো তোমার ভ্যাসোমোটর সেন্টারটাকে, ভ্যাসোমোটর সেন্টারটাকে ইনহিবিট করতেছে এক কথায়। ভ্যাসোমোটর সেন্টারকে যখন ইনহিবিট করতেছে, ঠিক আছে, এটুকু এভাবে মনে রাখো আপাতত। ভ্যাসোমোটর সেন্টার যখন ইনহিবিট হইতেছে, তখন হলো তোমার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হলো তোমার ডিক্রিজ হইতেছে, ঠিক আছে। সিম্প্যাথিক নার্ভাস সিস্টেমের যে আউটফ্লো সেটা ডিক্রিজ হইতেছে, এটা মনে রাখো। এখন যখন সিম্প্যাথেটিক নর্মালি কি করে, তো নর্মালি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কি করে, আমাদের হলো হার্ট রেট বাড়ায়, ঠিক আছে। হার্ট রেট বাড়াইতেছে, হার্টের পাম্পিং অ্যাক্টিভিটি বাড়াইতেছে, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবা, নর্মালি এটা সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি করতেছে যখন সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বডিতে প্রডিউস হইতেছে। বাট যখন সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি রিডিউস হয়ে যাইতেছে, অর্থাৎ কমে যাইতেছে, তখন কি হবে, যদি সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়লে পরে যদি হার্ট রেট বাড়ে, তাহলে কমলে পরে কি হবে, হার্ট রেট কমে যাইতেছে, পাম্পিং অ্যাক্টিভিটি কমে যাইতেছে, এবং পেরিফেরাল ব্লাড ভেসেলগুলা ডাইলেশন ঘটতেছে। এখন পেরিফেরাল ব্লাড ভেসেলগুলা বলতে কি, হার্টের বাদেও তোমার যে তোমার লিম্বগুলাতে, লোয়ার লিম্ব, আপার লিম্বে যে ব্লাড ভেসেল করছেন, এই ব্লাড ভেসেলগুলো তোমার ডাইলেট হয়ে যেতেছে, ভেসো ডাইলেশন করতেছে। মানে কি, ধরো এটা নর্মাল ব্লাড ভেসেল, এটা নর্মাল ব্লাড ভেসেল, ভেসো ডাইলেট মানে একটু মোটা হয়ে যায়, ব্লাড ভেসেলটা একটু মোটা হয়ে গেছে, ঠিক আছে, একটু স্ট্রেস হয়েছে, এটা হলো তোমার একটু স্ট্রেস হয়েছে না, এটা হলো তোমার ভেসো ডাইলেশন। আর এটা হলো তোমার একটু যদি কমে যায়, তাহলে সেটা ভেসো কনস্ট্রিকশন বলে, ঠিক আছে। এরকম আর কি ঘটতেছে, ভেসো ডাইলেশন ঘটতেছে, যার কারণে তোমার আর্টেরিয়াল ব্লাড প্রেশারটা কমে যাইতেছে টুয়ার্ডস দ্য নর্মাল, ঠিক আছে। তোমার প্রথমে কি আমরা দেখলাম, সমস্যা হইতেছে আর্টেরিয়াল ব্লাড প্রেশার রাইজ হয়ে গেছে, এখন তোমার পাম্পিং অ্যাক্টিভিটি তোমার ডিক্রিজ হয়ে গেছে, আর ভেসো ডাইলেশন করছে, যার কারণে তোমার আর্টেরিয়াল ব্লাড প্রেশারগুলো কমতেছে, ঠিক আছে। আপাতত এটা এভাবে মনে রাখো, এগুলো আমরা আর ভালোভাবে দেখবো যখন এই সিস্টেমে আমরা পড়বো, ঠিক আছে। বইয়ে এরকম আপাতত লেখা আছে। দেন দেখো রেসপন্স টু রেক্রেস আর্টেরিয়াল ব্লাড প্রেশার, যদি কোনো কারণে কমে যায়, কমে গেলে কি হইতেছে, প্রেশার বাড়াইতে হবে, এই তো। এই যে কমে গেছে, তখন স্টেসের ব্যারোরিসেপ্টর এটা সেন্স করতে পারতেছে, দেন ভ্যাসোমোটর সেন্টারে সিগন্যাল যাইতেছে, গেলে পরে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে অ্যাক্টিভিটি ইনক্রিজ হইতেছে, যার কারণে অ্যাক্টিভিটি যখন ইনক্রিজ হইতেছে, হার্টের পাম্পিং অ্যাক্টিভিটি বাড়তেছে এবং ভেসো কনস্ট্রিকশন করতেছে, মানে অপোজিট, ওটার অপোজিট ঘটতেছে, ঠিক আছে। ওটার অপোজিট এটা আর কি ঘটতেছে, ভেসো কনস্ট্রিকশন হইতেছে এবং পাম্পিং অ্যাক্টিভিটি বাড়তেছে এবং নর্মালে আসতেছে, এটা আর কি। এটাই মূলত কি নেগেটিভ ফিডব্যাক মেকানিজমে কিন্তু। অ্যান্ড ইনক্রিজ ইন ব্লাড প্রেশার ইনিশিয়েট রেসপন্স দ্যাট লোয়ার দ্য ব্লাড প্রেশার, অর্থাৎ ব্লাড প্রেশার যখন বাড়তেছে, রেসপন্স অনুসারে আবার ব্লাড প্রেশারটা কমাই দিচ্ছে, ঠিক আছে না, মানে একটা ফিডব্যাকের মাধ্যমে, এটাই বলতেছে তোমার নেগেটিভ ফিডব্যাক। অথবা ডিক্রিজ হইলে পরে ওটা আবার ইনক্রিজ করতেছে, এটা মূলত তোমার ব্লাড প্রেশার মেনটেন্স হইতেছে এইভাবে। এখন বইয়ে এটা এরকমই লেখা আছে, রেগুলেশন অফ ব্লাড প্রেশার, ব্যারোরিসেপ্টর সিস্টেমের কথাই লেখা আছে, র্যাপিডলি অ্যাক্টিং সিস্টেম, এখানে ক্যারোটিড সাইনাস তোমার কি ব্যারোরিসেপ্টর রিসেপ্টরগুলো কোথায় থাকে এটা লেখা আছে। দেন এখানে আর কি টোটাল এরকমই লেখা আছে, রিডিং দিলে বুঝতে পারবো, মোটামুটি এটাই লেখা আছে। এবং
তোমাকে আমি এই ফিগারটা একটু বুঝাই দিই। নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল সেন্টার, অর্থাৎ এটা হলো তোমার আর্টারিয়াল প্রেশার। হুম, এটা বলছে কন্ট্রোল ভ্যারিয়েবল, ঠিক আছে? মানে এই জিনিসটা কন্ট্রোল করতে হয় আর্টারিয়াল প্রেশারটা। আর্টারিয়াল প্রেশারটা হলো তোমার সেন্সর, মানে বায়োরিসেপ্টর সেন্স করতে পারতেছে, এক ধরনের স্ট্রেস রিসেপ্টর। কোনো কারণে যদি প্রেশার বাড়ে না, তোমার এই আর্টারিয়াল ওয়ালগুলো, এই প্রেশার আর্টারিয়াল ওয়ালগুলোতে তো প্রেশার বাড়তেছে, তো বায়োরিসেপ্টর এই জিনিসটা সেন্স করতে পারতেছে। সেন্স করলে পরে এটা সিগন্যাল দিতেছে, দেখো ফিডব্যাক সিগন্যাল, ঠিক আছে? ফিডব্যাক সিগন্যাল মানে একটা ফিডব্যাক দিচ্ছে যে তোমার বডির সিগন্যাল বাইরে গেছে এবং ইনফরমেশনটা মেডুলাতে, ভ্যাসোমিটার, মেডুলার ভ্যাসোমিটার সেন্টারে এটা চলে গেছে। তো এখন ভ্যাসোমিটার সেন্টার ভাবতেছে অবশ্যই বডির সিগন্যাল বাড়ছে অথবা কমছে। তোমার এই মেডুলা এই ডিসিশনটা নিচ্ছে, ও ওই ইনফরমেশনটা আর কি মানে ইন্টিগ্রেট করতেছে। হ্যাঁ, একটা রেফারেন্স পয়েন্ট আছে, একটা সেট পয়েন্ট তো আছে, তোমার ব্লাড প্রেশার একটা রেঞ্জ তো আছে, যে রেঞ্জের মধ্যে থাকতে হবে। তো মেডুলা এগুলা দেখতেছে, দেখার পর হয়তো বা যদি সিস্টেম বাড়তেছে তখন সিম্প্যাথেটিক কি, যদি ব্লাড প্রেশার যদি তোমার বাইরে যায় তো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের অ্যাক্টিভিটিটা কমে যেতেছে, ঠিক আছে? কমে গেলে পরে তোমার ব্লাড প্রেশার বা তোমার আবার তোমার কি ব্লাড প্রেশারটা বাড়াইতেছে, তোমার কি তোমার পাম্পিং অ্যাক্টিভিটি, অর্থাৎ সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি তোমার কমতেছে, তার কারণে তোমার কি পাম্পিং অ্যাক্টিভিটি কমতেছে এবং ভেসোডাইলেশন করতেছে, তাই না? এর মাধ্যমে তোমার কি ব্লাড প্রেশারটা আবার নর্মাল আসতেছে, এক কথা বলতে গেলে এটাই আর কি, তোমার এটাই বুঝাইতেছে ব্লাড ভেসেলস অফ দ্য হার্ট। ঠিক আছে, ইফেক্টর হিসেবে আর কি এটাই হইতেছে, তোমার পাম্পিং অ্যাক্টিভিটি কমতেছে, দেন তোমার ভেসেলগুলো তোমার ভেসোডাইলেশন করতেছে। এই জিনিসটা আর কি বুঝাইতেছে ইফেক্টর হিসেবে। আর এর প্রেক্ষিতে তোমার আর্টারিয়াল প্রেশারগুলো তোমার মেইনটেন্স হইতেছে, যেটা একটু আগে আর কি আমি দেখালাম। তো এটা আর কি এখান থেকে একবার রিডিং দিব, তাহলে বুঝতে পারবে জিনিসটা। তো এটাই আর কি, এখন বুঝছো? আর এই ফিডব্যাক মেকানিজমগুলো আসলে ইম্পর্টেন্ট আছে। এখন তোমাদের আর কি পরীক্ষাতে এরকম আসতে পারে যে তোমার হোমিওস্টেসিসে যে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমে তোমার শর্ট নোট হিসেবে দিতে পারে, তখন তোমাদেরকে আর কি এই জিনিসগুলো লিখতে হবে। নেগেটিভ ফিডব্যাক মেকানিজম কি, সাথে তোমাদের এই এক্সাম্পলগুলো আর কি দিতে হবে। তো আমি এক্সাম্পলগুলো আর কি একটু ডিটেলসে আর কি এটাই বললাম আর কি, ঠিক আছে? পরীক্ষায় আর কি এইভাবে জিনিসগুলো আসে। এবং এখানে আরও এক্সাম্পল, তো ব্লাড প্রেশার যে কন্ট্রোল, এই কন্ট্রোলের এক্সাম্পল তো আমি একটু আগে বুঝাইলামই। মানে এতক্ষণ যে এক্সাম্পলগুলো বুঝলাম প্রত্যেকটা কিন্তু, এগুলা কিন্তু প্রত্যেকটা এক্সাম্পল ছিল, এগুলো কিন্তু নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে সব কিছু মেনটেন্স হইতেছে। তো ব্লাড প্রেশারের যে কন্ট্রোল মেকানিজম ওটা আমি বুঝাইলাম, ঠিক আছে? ইনক্রিজ হলে পরে তোমার কি হইতেছে, নর্মাল আসতেছে, কিন্তু তোমার কিভাবে নর্মাল আসতেছে তুমি বুঝতে পারতেছো, কিন্তু ব্যারোসেপ্টরে যাইতেছে, ঠিক আছে? দেন মেডুলারি এরিয়াতে গেছে, ঠিক আছে? ওইখান থেকে তোমার সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটা কি রিডিউস হইতেছে, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটা রিডিউস হইতেছে এবং প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি আর কি বাড়তেছে। প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বলতে কি, তোমার বডি, তোমার হার্টের ওই পাম্পিং অ্যাক্টিভিটিটাই কমতেছে আর কি, এটা আর কি প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, ঠিক আছে? হার্টটি একটু কিছুটা রিডিউস ফর্মে আসতেছে, অর্থাৎ পাম্পিং অ্যাক্টিভিটি কমতেছে, যার কারণে তোমার হার্ট রেট, কার্ডিয়াক আউটপুট, ভেসোডাইলেশন এই জিনিসগুলো কমতেছে, ঠিক আছে? এবং ব্লাড প্রেশার নর্মাল আসতেছে। এখন মানে হার্ট রেট, মানে কার্ডিয়াক আউটপুট, ভেসোডাইলেশন হইতেছে, এই জিনিসগুলো হয়তো বা এখানে ওইভাবে মাথায় নাও ঢুকতে পারে যে কেন সিম্প্যাথেটিক হলে এটা হইতেছে, বা প্যারাসিম্প্যাথেটিক হলে পরে কেন হার্ট রেট কমতেছে, এইভাবে নাও মাথায় ঢুকতে পারে, এখন না ঢুকতে পারে, বাট আর মানে এটা সিস্টেমে কি আমরা যখন আলোচনা করবো তখন জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবা। এই জন্য আপাতত জাস্ট জিনিসগুলো দেখে রাখো, মানে মাথার মধ্যে যেন ইনফরমেশনটা এই অবস্থাতে থাকে, যখন তোমরা ওই জিনিসগুলো পড়বে না তখন দেখবে একটা কোরিলেশন হয়ে যাইতেছে, যেমন তোমার ডিক্রিজ হইলে বা ব্লাড প্রেশারের টু নর্মাল আসতেছে, ঠিক আছে? এই জিনিসগুলো ঘটতেছে, মানে সেমই এই মানে তোমার সেম প্রসেসই, এর আগে একটু আগে যেটা বললাম এটা সেম প্রসেসই, মানে এদিক সেদিক না, সব সেমই। আবার এই জিনিসটা দেখো, রেগুলেশন অফ কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন, অর্থাৎ তোমার বডির কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন। এই একটু আগে তো একটা কনসেন্ট্রেশন প্রসেস দেখলাম, যার মাধ্যমে তোমার কি বডি কার্বন এক্সেস পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ভেন্টিলেশন বা তোমার যে ব্রেথিং, র্যাপিড ব্রেথিং এর মাধ্যমে কি হইতেছিল, র্যাপিড ব্রেথিং এর মাধ্যমে বাইর করে দিয়েছিল এক্সেস পরিমাণ কার্বন ডাইঅক্সাইড, না এটাও আর কি সেমই। হ্যাঁ, এটাও আর কি সেমই, বলতেছে যে তোমার বডিতে যদি তোমার মানে ফ্লুইডে, এক্সট্রাসেলুলার মানে ফ্লুইডে যদি তোমার কার্বন ডাইঅক্সাইড অ্যাকুমুলেশন বেশি ঘটে যায়, ধরো এটা তোমার ফ্লুইড লেভেল, এখানে কার্বন ডাইঅক্সাইড অ্যাকুমুলেশন বেশি হয়ে গেছে, ঠিক আছে? বেশি হলে পরে কি এই কার্বন ডাইঅক্সাইড তোমার ব্লাডে যাবে, তাই না? এই ব্লাডে যায় তোমার একটা প্রেশার ক্রিয়েট করতেছে, এটাকে আর কি পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বলতেছে, ঠিক আছে? এটা অল্প করে আপাতত এইভাবে মনে রাখো, এটাই পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বলতেছে। যদি কোনো কারণে তোমার কার্বন ডাইঅক্সাইড বডিতে বাইরে যায়, তখন ও আলটিমেটলি পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডও PCO2 মানে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড এক্সট্রাসেলুলার ফ্লুইডে বাড়ায় দিচ্ছে, ঠিক আছে? তো বাড়াই দিলে পরে কি, এই বাড়লে পরে কি স্টিমুলেশন সেন্টার অ্যান্ড পেরিফেরাল কেমোরিসেপ্টর এটা সেন্স করতে পারতেছে, যার কারণে ভেন্টিলেশন বাড়তেছে, মানে শ্বাস ওই র্যাপিড র্যাপিড ব্রেথিং এর কথা বলতেছে, তার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড এলিমিনেশন করতেছে এবং আবার নর্মাল আসতেছে, ঠিক আছে? ওই সেম প্রসেসই এখানে আবার আরেকটু মানে মানে এক একভাবে আর কি মেনটেন্স হইতেছে তোমার বডিতে, এটাও সেমই, ঠিক আছে? যদি কোনো কারণে কার্বন ডাইঅক্সাইড কমে যায়,
তো তোমার কার্বন ডাইঅক্সাইডের রিটেনশন করা দরকার, বডিতে থাকা দরকার, তখন ভেন্টিলেশন অর্থাৎ ব্রিথিং তখন বেশি হচ্ছিল, এখন ব্রিথিংটা একটু কমে আসবে, ঠিক আছে, এরকমই আর কি, পালমনে ভেন্টিলেশনটা কমে যাবে, তখন আর কি নর্মালে আসবে, এরকমভাবে মেনটেন্স হইতেছে। দেন তোমার বডিতে অ্যাসিড বেস মেনটেন্স হইতেছে, অর্থাৎ যদি কোনো কারণে হাইড্রোজেন প্লাস আয়নের কনসেন্ট্রেশন বাইরে যায় তখন অ্যাসিডোসিস প্রডিউস হইতেছে। তো অ্যাসিডোসিস প্রডিউস হলে তোমার রেসপিরেটরি সেন্টার রেনাল কম্পেনসেটরি মেকানিজম আছে, এবং রেসপিরেটরি মেকানিজম আছে, কোনোভাবে অ্যাসিডোসিস হওয়া যাবে না বডিতে, তখন এই মেকানিজমগুলো অ্যাক্টিভেট হয়ে যেতেছে। তোমরা অ্যাসিড বেস রেগুলেশনও পড়বা ডিটেলসে, ঠিক আছে। তো তখন এগুলা ভেন্টিলেশন বাইরে যাচ্ছে এবং হাইড্রোজেন প্লাস এক্সক্রিশনও বাইরে যাচ্ছে কিডনিতে, এবং পিএইচটা নর্মাল আসতেছে। দেন ওয়াটার রেগুলেশন হইতেছে। ওয়াটার প্লাজমা অসমোলারিটি মানে কি, তোমার প্লাজমা অসমোলারিটি মানে অসমোলারিটি যখন বাইরে গেছে তোমার বডিতে ওয়াটার কমে গেছে, ঠিক আছে, ফ্লুইড কমে গেছে, ওয়াটার কমে গেছে, কমে গেলে কি ওয়াটার তো বাড়াইতে হবে, না? তো এই কারণে এডিএস সিক্রেশন বাড়তেছে, স্টিমুলেশন যাইতেছে অসমো রিসেপ্টর, যেটা ব্রেনে আছে, ব্রেনে তোমার অসমো রিসেপ্টরের সেন্টার গেছে, যে ভাই তোমার বডির প্লাজমা অসমোলারিটি বাইরে গেছে, এই জন্য এডিএস সিক্রেশন বাড়তেছে, যার কারণে তোমার ওয়াটার রিঅ্যাবজর্পশন বাড়তেছে এবং নর্মাল আসতেছে আর কি, নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে। দেন টেম্পারেচার রেগুলেশনও ঘটতেছে তোমার বডিতে, হরমোনের ব্যালেন্সও কিন্তু হইতেছে, হরমোন লেভেল ইন দ্য ব্লাড, তোমার হরমোনটাও ওইভাবে আর কি মেনটেন্স হইতেছে। মানে শুরুতে তখন যে একটা হরমোনের একটা এক্সাম্পল দিলাম যে তোমার, অর্থাৎ টি4 একটা এক্সাম্পল দিলাম না, যদি বাইরে যায় এই টি3 টি4 আবার তোমার পিটুইটারি যা তোমার ইনহিবিট সৃষ্টি করতেছে, ঠিক আছে, পিটুইটারি হাইপোথ্যালামাসে ইনহিবিটরি প্রডিউস করতেছে, হাইপোথ্যালামাসে ইনহিবিটরি প্রডিউস করলে পরে দেন আলটিমেটলি টিএসএইচ রিলিজ কমে আসতেছে। তো এইভাবে আর কি হরমোনালও বেঞ্চ হইতে, এরকম সব সব হরমোনের কিন্তু মেনটেন্স হইতেছে। দেন রেগুলেশন অফ প্লাজমা ক্যালসিয়াম, তোমার বডির প্লাজমা ক্যালসিয়াম যদি কমে যায় তো প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন হইতেছে, যার মাধ্যমে ক্যালসিয়াম লেভেল আবার বাড়তেছে, মানে নর্মাল আসতেছে আর কি। এখন এগুলা হলো তোমার পুরো একটা আলাদা সিস্টেমে আছে, তোমার বডিতে দেখবে যে গাইডনের চ্যাপ্টারই আছে আলাদা আলাদা, এই জন্য মানে শর্ট আমি জাস্ট বলে গেলাম এক্সাম্পল হিসেবে। এখন যখন সিস্টেমে যাবো, প্রত্যেকটা আলাদা সিস্টেম আছে তোমার বডিতে, মানে গাইডনের মধ্যে চ্যাপ্টারই আছে, তো ওই জিনিসগুলো আমরা যখন পড়বো তখন আরো ডিটেলসে পড়তে পারবো, ঠিক আছে। তো এটা মূলত তোমার পজিটিভ ফিডব্যাক মেকানিজম সম্পর্কে হালকা পাতলা কথাবার্তা ছিল। আর আর তোমাদের তো বই থেকে দেখাই দিলাম, তো এই জিনিসগুলো আর কি পড়িও। আল্লাহ হাফেজ সবাইকে, আর সবাই ভালো থাকিও।